স্বাগত জানাচ্ছে টিভিএন 24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত এই আয়োজন। আজকের দিনের অনেকগুলো গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। শুরুতেই সংবাদগুলোর একাংশ দর্শকদেরকে জানাতে চাই। বাংলাদেশি পণ্যের উপর 37% সহ বিভিন্ন দেশের পণ্যের উপর আমেরিকার শুল্ক আরোপে বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশ্ব নেতারা এর সমালোচনা করছেন। ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লেইন এই পদক্ষেপকে বিশ্ব অর্থনীতির জন্য বড় আঘাত হিসেবে মন্তব্য করেছেন। চীন সহ অনেক দেশ এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে এবং পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দিয়েছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন এই শুল্ক আমেরিকার উৎপাদনশীলতা বাড়াবে এবং আমেরিকাকে ধনী করবে, তবে শেয়ার বাজারে পতন এবং বাণিজ্যিক অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে বাংলাদেশের ওপর আঘাত আসায় এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশি ব্যবসায়ীরা। আর দেশটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস আশাবাদী যে আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান হবে। আজকের দিনের আরো একটি সংবাদ, এরই মধ্যে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ঘোষণা করেছেন তিনি ডেমোক্রেটিক প্রাথমিক নির্বাচনে অংশ না নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার নির্বাচনের প্রচারণা চালাবেন। অ্যাডামস জানান, ফেডারেলে ঘুষ লেনদেন অভিযোগের কারণে তিনি পিছিয়ে পড়েছিলেন, যা পরে খারিজ করা হয়েছে। তিনি বলেন এখন তিনি বাধাহীনভাবে প্রচারণা চালাতে পারবেন। এদিকে প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুমো মার্চে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এবং জরিপে কুমো 31% সমর্থন পেয়ে গিয়েছেন, যেখানে অ্যাডামস পেয়েছেন মাত্র 11%। বাংলাদেশ প্রসঙ্গে আজকের দিনে আলোচনার তুঙ্গে আছে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। এই বৈঠকে বাংলাদেশ ভারতের সম্পর্ক সংক্রান্ত এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় উঠে আসতে পারে। কি হতে পারে, আলোচনায় কি আসতে পারে, সেই বিষয়গুলোই আজকে পর্যালোচনা করার চেষ্টা করব। আমার সাথে আলোচনার জন্য এই মুহূর্তে অনলাইনে যুক্ত রয়েছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার এবং আমার সাথে আরো যুক্ত আছেন A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ। জি ধন্যবাদ। ডক্টর মোস্তফা সরওয়ার, আপনাকে দিয়ে শুরু করি। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে শুল্ক আরোপ করা হয়েছে। বিশ্ব অর্থনীতিতে একটা বড় ধরনের ধাক্কা এসেছে, বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে। একটু জানিয়ে রাখি, ডো সূচক 1679 পয়েন্ট বা 3.98% কমেছে। S&P 500 সূচক 4.84% কমেছে এবং প্রযুক্তি কেন্দ্রিক যে নাসডাক সূচক এটি 5.97% পতন হয়েছে। অর্থাৎ এই তিনটি প্রধান সূচকই 2020 সালের পর তাদের সবচেয়ে বড় একদিনের যে পতন সেটি কিন্তু রেকর্ড করে ফেলেছে। এটি তো গেল আমেরিকার অর্থনীতি। বিশ্বের অন্যান্য বাজার ইউরোপ এবং এশিয়াতেও বড় ধরনের পতন হচ্ছে এবং বিশেষজ্ঞরা কিন্তু বলছেন বাজারের এই উত্থান পতন কিংবা অর্থনীতি কিংবা ব্যবসায়িক যে কার্যক্রম এটাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে। নেতিবাচক প্রভাব পড়ার যে আশঙ্কা সেই সম্পর্কে তো শুনবই, সেই সাথে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা তিনি বলছেন আলোচনার মাধ্যমে এই সমস্যার আসলে সমাধান সম্ভব। আমরা তো অতীতেও দেখলাম মেক্সিকোর প্রধানমন্ত্রী কিংবা অন্যান্য দেশে কিন্তু আসলে আশাবাদী ছিল। আদৌ কি আলোচনার মাধ্যমে, শুধু বাংলাদেশ না ধরে আমি যদি অন্যান্য দেশও ধরি, আদৌ কি আলোচনার মাধ্যমে ট্রাম্পের সাথে আলোচনা করে এই বিষয়ের সমাধান সম্ভব? আলোচনাটি তো আজকে মানে আমরা লক্ষ্য করেছি যে আজকে স্টক এক্সচেঞ্জ ক্লোজ হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প কিন্তু মানে বলেছেন যে আলোচনার দৌড় দ্বারটা উন্মুক্ত আছে, আলোচনা সে করবে। এবং আমার যেন মনে হয় যে এই আলোচনা যদি ঠিক রকম অন্য পক্ষ ভালো করে করতে পারে তাহলে এটার একটা এমিকেবল সলিউশনের সম্ভাবনা রয়েছে। এটাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায়। তার কারণ হলো যে ডোনাল্ড ট্রাম্প উনি, আমি অনেক আগে থেকেই বলেছি, আমার প্রবন্ধে উল্লেখ করেছি, ইংরেজি বাংলা প্রবন্ধে বই লেখা বইয়ে উল্লেখ করেছি, উনি ট্রানজ্যাকশনাল মানে দর কষাকষি ব্যবসা বাণিজ্য নিজের লাভ, হ্যাঁ, এবং ওনার মতে যেটা মানে আমেরিকার লাভ উনি এটা করার চেষ্টা করবেন। কাজে এটা তার এক, হ্যাঁ, যে কোনো মানে উনি ট্রানজ্যাকশন মানে তুমি আমাকে কি দেবে, কি দিচ্ছ, আমি তোমাকে কি দেব ইত্যাদি আর কি, অনেকটা ব্যবসা। আবার আরেকটা ব্যাপার আছে তার, যে উনি কিন্তু ক্ষমতার খুব পছন্দ করেন। এই যে দেখুন এইটা করে উনি যেটাকে বলছে লিবারেশন ডে, দেখুন যে যুক্তরাষ্ট্রে
মানে একদম মানে স্টক মার্কেট এবং অন্যান্য যত ব্যবসায়ী প্রতিষ্ঠানে হইচই লেগে গেছে। এবং শুধু তাই নয়, বিশ্বব্যাপী। কাজেই এখন সবাই ওনার সঙ্গে আলোচনা আসার জন্য চেষ্টা করছেন। এটাও তার একটা বিরাট ব্যাপার। কিন্তু আমাদের জন্য কি হতো, সেটা হলো আমাদের মেইন প্রশ্ন। পৃথিবীতে যে মানে আমরা যদি লক্ষ্য করি যে যে প্রোডাক্টস গুলি হয়, আমি কিন্তু সার্ভিস সেক্টরকে ধরছি না, তার 30% হলো যুক্তরাষ্ট্র। পুরো যত প্রডিউস হয় 30%। ইট ইজ এ হিউজ মার্কেট। এই যে বিশাল মার্কেট, যে এই মার্কেটের যে প্রেসিডেন্ট, যে নাকি মানে আর কি এই দেশের এখন শাসক, ওনার হাতে তো ভীষণ পাওয়া। 30% ইজ নট এ ম্যাটার অফ জোক। এটার কারণ কি, যুক্তরাষ্ট্রের লোকরা ধনী এবং তারা খরচ করে যথেষ্ট। এই কারণে এখানে এইটা সবার জন্য একটা মার্কেট, এবং এই মার্কেটে প্রত্যেকে কিছু লাভ নেয়। কিন্তু আমরা দেখেছি কয়েক দশক যেহেতু যুক্তরাষ্ট্র এত ভালো করছিল, মানে মানে প্রথম বিশ্বযুদ্ধের পরে মাঝখানে একটু গোলমাল হয়েছিল, ডিপ্রেশন, আবার উঠে গেছে, আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিরাট লাভ হয়েছে, এবং ভীষণ শক্তিশালী, ভীষণ ধনী দেশ। যাতে আগে অতটা কেয়ার যে কে কতটা ট্যারিফ দিচ্ছে কিংবা অন্য ব্যারিয়ার দিচ্ছে। কিন্তু বর্তমানে যেহেতু ডোনাল্ড ট্রাম্প ভাবছে যে যুক্তরাষ্ট্রের প্রতি এত দশক ধরে যে এই ইনডিফারেন্সটা, যে সব ইসে বিভিন্ন দেশ সুযোগ দিচ্ছে, এটাকে সে বাধা দেওয়ার চেষ্টা করছে। এখন এই বাধা দিতে গেলে তো গোলমাল লাগবে। কারণ সবচেয়ে বড় যে ট্যারিফ বাড়লে পরে যারা ভোক্তা, তাদের জন্য দাম বাড়বে, মানে ইনফ্লেশন আসবে। যে ফোন, যেমন ধরেন যে ট্যারিফ, আমরা আইফোন কিনতে পারি, ধরুন খুব ভালো ধরনের কিনতে পারি, 1000-এর বেশি, প্রায় $1500 ভিতরে সবকিছু নিয়ে কেনা যায়। কিন্তু ওইটা যদি এই এই ট্যারিফ নিয়ে যুদ্ধ হয়, মানে বাণিজ্য যুদ্ধ হয়, আর এটাকে যদি এখানে প্রডিউস করতে হয়, এখানে তো প্ল্যান করতে হবে, ওটাকে সময় সাপেক্ষ, তাহলে এটা হয়তো $3500 দিয়ে কিনতে, $4000 দিয়ে। এটা কি লোক পছন্দ করবে? আমি গাড়ির মার্কেটিং করছিলাম, আমার ভাগ্য যে গত সপ্তাহে আমি গাড়ি অর্ডার করেছি, কিন্তু এই সপ্তাহে ওটা বেড়ে প্রায় 12,000 বেড়ে যাচ্ছে। মানে আমি যদি একটু দেরি করতাম। হ্যাঁ, কাজে এই যে জিনিসগুলো যারা ভোক্তা, তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ কষ্টকর ব্যাপার হবে। এমনকি এটা রুরাল এরিয়া, যেখানে মানে কৃষকরা থাকে, ফার্মার, তাদেরও কিন্তু প্রডিউস অন্যত্র যেতে পারবে না, দাম বেড়ে যাবে, অন্যরা অন্যদিকে মার্কেট খুঁজে বের করতে পারে, অথবা আরো ওদের কাউন্টার ট্যারিফ দিতে পারে, অন্যান্য বিভিন্ন ব্যাপার হতে পারে। কিন্তু আমি একটা মনে করি যে পৃথিবীতে যে বর্তমানের যে ট্যারিফ সিস্টেম, সেটা কিন্তু আমি মনে করি যুক্তরাষ্ট্রের আমরা যারা ট্যাক্স দেই, আমাদের জন্য এটা একটা খুব ভালো ব্যাপার নয়। যেমন ধরুন, আমি একটা এক্সাম্পল দেই, যে জাপানে যদি রাইস, আমাদের এখান থেকে লুজিয়ানাতে প্রচুর রাইস, এই রাইস যদি আমরা জাপানে পাঠাতে চাই, আমি একটা ইনফরমেশন দেখেছি, আপনি চেক করে দেখবেন, যে 900% ট্যারিফ অন রাইস, আমেরিকান রাইস, জেসমিন রাইস। এটা কি একটা ঠিক হলো? হ্যাঁ, যে মানে তাদের তো সব জিনিস এখানে বিক্রি হচ্ছে, কিন্তু আমাদের রাইসটাও তারা নিতে চায়। আবার দেখুন যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের খুব ঘনিষ্ঠ দেশ, সব দিক থেকে যুক্তরাষ্ট্রকে হেল্প করে, কিন্তু যুক্তরাষ্ট্রের যে ফুড প্রোডাক্টস, তার উপরে ওরা একটা বিরাট ট্যারিফ ধরেছে। যে জন্য আপনি লক্ষ্য করে দেখুন যে ইসরায়েলের উপরে ট্যারিফ হচ্ছে 70%। অন দ্য আদার হ্যান্ড, সমস্ত আরব মুসলিম কান্ট্রি, জর্ডান এবং এরকম একটা দুটো বাদ দিলে, সবাই হলো বেস 10%, মানে যেটা বেস সবার জন্য করেছে, তার মানে কোনো রেসিপ্রোকাল নেই। তবে একটা ব্যাপার, যে পৃথিবীর বিভিন্ন দেশগুলো, মানে বিশেষ করে মিডল ইস্টের দেশগুলো, ওরা তো কিছু প্রডিউস করে, ওরা তো আমেরিকাকে কি বিক্রি করবে, ওরা কেনে। কিন্তু যারা প্রডিউস করে, যেমন ধরেন মিডল ইস্টের ভিতরে আমি তুরস্ক ভিতরে, হ্যাঁ, যদি ওটা ইউরোপেরও একটা অংশ ভিতরে পড়ে গেছে, তুরস্কের উপরে কিন্তু মিনিমাম রেখেছে, ওই বেস লেভেলে করেছে। তারপরে ইজিপ্টের উপরে বেস লেভেলে রেখেছে, মরক্কো টরক্কোর সঙ্গে। এমনকি লক্ষ্য করে দেখুন, ইরান হলো 10%,
অথচ ইরানের সঙ্গে দারুণ ঝগড়া। কাজে আমার যেন মনে হচ্ছে যে উনি যেটা করতে চাচ্ছে সেটা যে এই যে ট্যারিফের ব্যাপার, শুধু ট্যারিফ নয়, আপনি লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশে যেটা ক্যালকুলেট করেছে তার অর্ধেক রেখেছে 37%। হ্যাঁ, এটা ডাবল হলো মানে তার হিসাবে, তার অর্ধেক করছে। তাহলে এটা কিভাবে? এটার কিন্তু ফর্মুলাটা একটু আশ্চর্য। এর ফর্মুলার ভিতরে আছে যে নট অনলি দি অফিসিয়াল ট্যারিফ, অন্যান্য যেমন ধরুন যদি কোনো সাবসিডি থাকে সেটাকে কাউন্ট করা হচ্ছে, তারপরে যদি অন্য কোনো ধরনের ট্যাক্স থাকে যেমন ভ্যাট যদি থাকে, ভ্যালু অ্যাডেড, সেটা কাউন্ট করছে, ইত্যাদি বিভিন্ন জিনিসকে কাউন্ট করে এরা এই নাম্বারটাকে বের করেছে। কিন্তু এই নাম্বার এবার আরেকটা আমি লক্ষ্য করতাম যে এই নাম্বারে যেমন ধরেন ট্রেড ইমব্যালেন্স, যেটা ডিভাইডেড বাই টোটাল ভলিউম অফ ট্রেড মাল্টিপ্লাইড বাই 100, হ্যাঁ, ডিভাইডেড বাই 2, এতে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু ওই নাম্বারটা আসা যায়। কাজে উনি একটা ফর্মুলা ফলো করেছেন। তবে আমি খুব আশাবাদী যে কারণ উনি খুব ধূর্ত চালাক, উনি চাইবেন না যে এখানে স্টক মার্কেট কলাপস হয়ে যায়, এখানে বন্ডের অবস্থা 12টা বেজে যায়, এগুলো উনি চাচ্ছেন না। ডলার মানে কমে যাচ্ছে, এগুলো উনি পছন্দ করবেন না। আনএমপ্লয়মেন্ট উনি দেখলে ওনার ভবিষ্যতের জন্য খারাপ হবে। কাজে এসব লক্ষ্য করে উনি কম্প্রোমাইজ করবেন এবং উনি ওনার মন পরিবর্তন করবেন। এটা আমরা অতীতেও দেখেছি যে মেক্সিকোর সঙ্গে এবং কানাডার সঙ্গে উনি কিন্তু একদিনে 3 বার ওনার ওপিনিয়ন চেঞ্জ করেছে। কাজে আমি মনে করি যে উনি চেঞ্জ করবেন এবং এটা একটা মানে এটার একটা পজিটিভ শেষ হবে, এটাই আমার ধারণা। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার পর্যালোচনা আমরা শুনছিলাম। আমরা ডক্টর মেহনাজ মোমেনের কাছে যাব, তবে তার আগে বাংলাদেশের যে ব্যবসায়ীরা রয়েছেন, যে অর্থনীতিবিদরা রয়েছেন, তাদের কিছু প্রতিক্রিয়া আমরা শুনে আসতে চাই। এখানে কিছু মিস ইনফরমেশন কালেক্টেড হয়েছে। মিস ইনফরমেশনের কারণে আমাদের উপরে ট্যারিফটা একটু বেশি হয়ে গেছে। ওই মিস ইনফরমেশনগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আমেরিকার সাথে বাংলাদেশ গভর্নমেন্টকে, বাংলাদেশকে নেগোসিয়েশন করতে হবে। নেগোসিয়েশন করে যেই সব চুক্তি দেখে ওরা আমাদেরকে 37% এই খড়গটা আমাদের উপর দিয়েছে, সেটাকে সরানোর ব্যবস্থা করতে হবে। দ্বিগুণেরও বেশি ট্যারিফ ইম্পোজ হয়, এটা তো ডেফিনেটলি একটা দুঃসংবাদ। বাংলাদেশি মেকার হিসেবে, বাংলাদেশি এক্সপোর্টার হিসেবে এটা আমাদের জন্য অত্যন্ত শকিং নিউজ। তবে আমার মনে হয় বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিলে শুধু লেস প্রিভিলেজড বিশাল একটা জনগোষ্ঠী, বিশেষ করে মহিলারা, নারীরা কাজ করে এই সেক্টরে, এবং প্রান্তিক জনগোষ্ঠীগুলো, তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে যদি আমেরিকান বায়াররা বাংলাদেশ। তাহলে সেক্ষেত্রে বায়ার বড় ধরনের একটা লস হচ্ছে। বায়ার তখন যদি সেটা বলে আমি এই লস দিব না যদি তুমি আমার সাথে শেয়ারিং নেবে, বাট আমার তো মার্জিন খুবই কম ছিল, আমি তো অর্ডারটা নেওয়ার সময় তো আমি এটা এক পার্সেন্ট আমি ক্যালকুলেশন করি, তখন যদি বায়ারের সাথে যদি শেয়ার করতে না চাই বা শেয়ার করতে না পারি, সেক্ষেত্রে বায়ারদের অর্ডারটা ক্যান্সেল করে দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। প্রতিযোগিতার ক্ষেত্রে তুলনামূলক কোনো বড় ধরনের অসুবিধায় আমরা পড়ছি না, কারণ আমাদের যারা খুব ক্লোজ কম্পিটিটর, পাকিস্তান, ইন্ডিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, এদের সবার উপরেই কিন্তু রেসিপ্রোকাল ট্যারিফটা বসানো হয়েছে। বাংলাদেশি পণ্যের উপরে ট্রাম্প প্রশাসনের 37% হারে শুল্ক আরোপ বাংলাদেশের রপ্তানি খাতের জন্য একটা দুঃসংবাদ। তার কারণ এতে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের একটা বড় শুল্ক বাধার মুখোমুখি হতে হবে এবং বিশেষ করে যে তৈরি পোশাকের রপ্তানি সেটি বাধাগ্রস্ত হবে। এটিকে মন্দের ভালো বলতে পারেন যে প্রায় সকল গার্মেন্টস এক্সপোর্টিং কান্ট্রি এশিয়া, তাদের উপরে এই ডিউটিটি ইম্পোজ হয়েছে। জি, আমরা বাংলাদেশের অর্থনীতিবিদ কিংবা ব্যবসায়ীদের বক্তব্য শুনছিলাম। সেখানে ব্যবসায়ীদের মধ্যে কিছুটা উদ্বেগ সৃষ্টি হয়েছে, আর আমেরিকান ভোক্তাদের মধ্যে তো রয়েছে। ডক্টর মেহনাজ মোমেন, আপনার পর্যালোচনা শুনি। ট্রাম্পের এই ট্যারিফ পলিসিটা বলা হচ্ছে যে 100 বছরে এভাবে করে বিশ্ব অর্থনীতিতে এরকম বড় পলিসি আসেনি, কিন্তু 100 বছর আগে যেরকম ধরনের প্রোডাকশন সিস্টেম ছিল সেগুলো ছিল নেশন ভিত্তিক, যে একটা ধরেন গাড়ি যে উৎপাদন করবে, জাপানি গাড়ি জাপানে তৈরি হবে, আমেরিকান গাড়ি আমেরিকাতে হবে, বা অন্য যে কোনো জিনিস। কিন্তু এখন কিন্তু আমরা একটা গ্লোবাল ইকোনমিতে এমন একটা জায়গায় বাস করি যেখানে আমাদের প্রোডাকশন সিস্টেম অনেক ইন্টিগ্রেটেড। এখানে কিন্তু কেউ
খুব কম সংখ্যক, মানে এগ্রিকালচার প্রোডাক্টের কথা ডিফারেন্ট, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যদি দেখি খুব কম সংখ্যক প্রোডাক্ট আছে যেটা একটা দেশেই খালি আপনার মানে ওইটা একটা ফ্যাক্টরিতে করা হচ্ছে, কারণ বিভিন্ন ধরনের পার্টস বিভিন্ন জায়গা থেকে আসে। কাজে এই ট্যারিফ একটা ভীষণ সংশয়ের অবস্থা তৈরি করেছে। কারণ মনে করেন একটা আমেরিকাতে একটা প্রোডাক্ট, সেটা পার্টস আসবে নানা জায়গা থেকে, তো পার্টস গুলো ট্যারিফের কারণে তার দাম 5 গুণ হয়ে গেলে তো আমেরিকান পণ্যটার দামও 5 গুণ হয়ে যাবে। তো এবং আরেকটা বড় কথা হচ্ছে যে এই যে নম্বরগুলো এখানে, যেখানে যে গ্রাফটা দেখিয়েছেন ট্রাম্প, এই নম্বরগুলো এগুলো নিয়ে মানে আমি একটু আগে আলোচনা শুনছিলাম, এটা একটা কি বলবো, মানে এই নম্বরগুলো অনেকটা কি বলবো, মানে অনেকটা উনারা কনস্ট্রাক্ট করেছে। এখানে যে বাণিজ্য ঘাটতির সাথে কে ধরে যেভাবে করে ধরে অন্য দেশকে বলা হচ্ছে যে তোমাদের এই পরিমাণ ট্যারিফ আছে, এটা আসলে সত্যি না। বাংলাদেশে তো 72% তো ট্যারিফ নাই। বাংলাদেশের সাথে বাণিজ্য ঘাটতি আছে, কারণ বাংলাদেশ থেকে আমরা বিপুল পরিমাণে আপনার যদি ধরেন গার্মেন্টস এর জিনিস আমদানি করি, কিন্তু বাংলাদেশ একটা আমাদের অর্থনৈতিক অবস্থা এরকম না যে আমরা আমেরিকা থেকে প্রচুর জিনিস আমরা আমদানি করি। তো এই জন্য বাণিজ্য ঘাটতি আছে। এখন বাণিজ্য ঘাটতিরও নানা ধরনের কারণ আছে। তো এই ট্যারিফটা যেভাবে করে দেওয়া হয়েছে, এটা আমার কাছে মনে হয় 1 নম্বর কথা, এটা নীতিগতভাবে আমার কাছে মনে হয় যে আমি বুঝতে পারছি না যে কেন পুরো বিশ্ব অর্থনীতিতে এরকম একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হলো। আর 2 নম্বর কথা, এটার নাম্বারগুলো ঠিক মতো আপনার ক্যালকুলেট করা হয় নাই, এবং এটা যে স্ট্র্যাটেজি একটা থাকা উচিত, যেটা ট্রাম্প বলছেন যে আমেরিকায় উৎপাদন বাড়াতে চান, কিন্তু সেটা করতে হলে আপনার আমেরিকার তো ইন্ডাস্ট্রির ওই অবস্থা থাকতে হবে যে এখানে ওই জিনিসগুলো উৎপন্ন হবে। হঠাৎ করে তো এটা জিনিসটা হতে পারে না। আর সবচেয়ে বড় কথা, যখনই কেউ ইনভেস্ট করবে একটা স্থিতিশীল একটা অবস্থান চাই। তবে এইটা স্ট্র্যাটেজিক্যালি হয়তো প্রতিটা দেশের সাথেই এটা নেগোশিয়েট করা হবে, এবং আমার কাছে মনে হয় না যে এই ট্যারিফটা আপনার রাখা যাবে, এবং সেটা হয়তো জেনে শুনে এভাবে করে করা হয়েছে, প্রতিটা জায়গায় নেগোশিয়েট করে আলাদা আলাদা করে যেটা আমেরিকার পক্ষে সবচেয়ে আপনার সুবিধাজনক হয় সেটা হয়তো করার চেষ্টা করা হবে। কিন্তু এখানে ভুলে গেলে চলবে না, আমরা একটা অন্য ধরনের অর্থনীতিতে বিশ্বায়নের যুগে বাস করি, যে অর্থনীতি অনেক ইন্টিগ্রেটেড। এখানে একটা দেশকে শাস্তি দিব এভাবে করে জিনিসটা হয় না, কারণ এখানে অনেক আমেরিকার ভিতরেই ধরেন এমন প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে যেখানে ধরেন 8টা মেটেরিয়াল লাগে, তার মধ্যে 3টা আসছে অন্য জায়গা থেকে। তো তাহলে এটার সবচেয়ে বড় এটার মূল্য দিবে কিন্তু ভোক্তা, এবং সেই ভোক্তা মানে আমরা যে আমেরিকায় আছি আমরা দিই। তো এখানে এটার একটা পলিটিক্যাল একটা কস্ট হবে, এটার একটা ইকোনমিক কস্ট হবে। অলরেডি দেশের ইনফ্লেশন শুধু না, ডিপ্রেশন নিয়ে কথা বলা হচ্ছে, কারণ যেই ট্যারিফকে ট্রাম্প এরকম ভাবে স্বর্ণযুগের কথা বলছেন, সেই ট্যারিফের পরেই কিন্তু আপনার স্টক মার্কেট কোলাপস হয়েছিল 1929-এ। কাজেই আমার কাছে মনে হয় যে এটার অবশ্যই এটা মানে আমরা এটা আরো নেগোসিয়েশন দেখবো, এবং এটা যে মর্মে আজকে প্রকাশ হয়েছে এইভাবে করে রাখা যাবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা দুজনের পর্যালোচনা শুনছিলাম। আজকের দিনের আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে মেয়র এরিক অ্যাডামস তিনি ঘোষণা দিয়েছেন তিনি আর ডেমোক্রেটের হয়ে নয়, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে প্রচারণা চালাবেন। আমরা মেয়রের বক্তব্যের একাংশ শুনে আসি। Making it impossible to mount a primary campaign while these false accusations were held over me. But I'm not a quitter. I'm a New Yorker. And that is why today, although I am still a Democrat, I am announcing that I will forego the Democratic primary for mayor and appeal directly to all New Yorkers as an independent candidate in the general election. জি, আমরা নির্বাচনের একদম শুরু থেকেই দেখছিলাম যে মেয়র এরিক অ্যাডামস অনেকটা ডেমোক্রেট পন্থী থেকে সরে এসে অনেকটা রিপাবলিকানদের সুরে কথা বলছিলেন, অনেকটা ডোনাল্ড ট্রাম্পের সুরে কথা বলছিলেন, এবং তার বিগত দিনের যে কর্মকাণ্ড সেটিও আসলে অনেকটা কিন্তু সমালোচিত হয়েছিল। আজকে ম্যানহাটনে মেয়র এরিক অ্যাডামসের অফিসিয়াল বাসভবনে বাংলাদেশি হেরিটেজ রিসেপশন অনুষ্ঠিত হয়েছে, এবং সেখানে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের টিম সেখানে যুক্ত হয়েছিলেন মেয়রের আমন্ত্রণে। সেখানে আমাদের সহকর্মী এহসান জুয়েল বাংলাদেশি যারা ছিলেন তাদের কিন্তু প্রতিক্রিয়া নিয়েছেন। আমরা এহসান জুয়েলের কাছ থেকে সবশেষে তথ্যটি জেনে আসি আগে, তারপরে আলোচনা করব।
আপনারা এই মুহূর্তে আমরা অবস্থান করছি নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের বাসভবন, যেটি গ্রেসি ম্যানশন হিসেবে পরিচিত। সেখানে আজকে তৃতীয়বারের মতো বাংলাদেশি হেরিটেজ মান্থ উদযাপন করা হচ্ছে মেয়র এরিক অ্যাডামস উদ্যোগে, এবং মূলত এটি তিনি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই গত 3 বছর ধরে করছেন, গত বছর করেছেন, তার আগের বছর করেছেন। এবং এই অনুষ্ঠানে যেটি করা হয় সেটি হলো বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট জনদেরকে আমন্ত্রণ জানানো হয়, এবং একই সঙ্গে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশ কমিউনিটির উন্নয়নে, বিনির্মাণে যারা কাজ করছেন, অবদান রাখছেন, তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়। তবে সব কিছু ছাপিয়ে আজকের এই অনুষ্ঠানে আলোচনার মূল উপজীব্য হয়ে উঠে দাঁড়িয়েছে সেটি হলো মেয়র আজকে সকালে নাটকীয় যে ঘোষণাটি দিয়েছিলেন। যদিও এটি অনেকের কাছেই কাঙ্ক্ষিত ছিল, কারণ ডেমোক্রেট প্রার্থী হিসেবে প্রাইমারিতে তার জন্য লড়াই করাটা অনেক বেশি কঠিন হতো এবং অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি তিনি হতেন, সেটি অনেকে ধরে নিচ্ছিলেন। এবং সেই জায়গা থেকে অনেকে তার কাছে এর আগে নানা সময় সংবাদ সম্মেলনে আমরাও জিজ্ঞেস করেছিলাম তিনি রিপাবলিকান কিংবা ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে মেয়র নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা, কিন্তু মেয়র সবসময় স্পষ্ট করেছিলেন না, তিনি ডেমোক্রেট এবং তিনি ডেমোক্রেট হিসেবে নির্বাচন করবেন। কিন্তু শেষ পর্যন্ত যেটি হলো, একেবারে এই ডেমোক্রেটিক প্রাইমারির পিটিশনের ঠিক আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবার এই পিটিশনের শেষ দিন ছিল, তার আগের দিনই মেয়র নাটকীয়ভাবে ঘোষণা দিয়েছেন তিনি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে আগামী নির্বাচন করবেন। এবং এটি বাংলাদেশি কমিউনিটির মধ্যে কিছুটা হলো আলোচনা জন্ম দিয়েছে। আজকে যারা এখানে এসেছিলেন কমিউনিটির বিশিষ্টজন, তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে মেয়র এরিক অ্যাডামসের জন্য ডেমোক্রেটিক প্রাইমারি পার হওয়া অনেক বেশি কঠিন ছিল, কারণ সেখানে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং একই সাথে তিনি এখন যদি এমনটা হয় যে যেহেতু তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করেছেন, সরাসরি রিপাবলিকান হয়ে নির্বাচন না করলেও তিনি যদি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে নির্বাচনে প্রার্থী হন এবং সেখানে যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এন্ডোর্স করেন এবং রিপাবলিকানরাও যদি তাকে ভোট দেয়, তাহলে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে, কিছুটা হলেও যাচ্ছে। তবে আগামী দিনগুলোতে মেয়র এরিক অ্যাডামস তার নির্বাচনী প্রচারণার কৌশলে নানা ধরনের নাটকীয়তা কিংবা কৌশলী পদক্ষেপ নিচ্ছেন। তিনি বেশ দেরি করে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন, তাই তিনি আসলে এই 24শে জুন যে ডেমোক্রেটিক প্রাইমারিটি হবে কিংবা 24 এর পরে নভেম্বরে যে নির্বাচনটি হবে, সেখানে কী ধরনের কৌশলে টিকে থাকার চেষ্টা করেন সেটি অনেকটাই সামনের দিনগুলোতে দেখতে হবে। কারণ এর মধ্যেই দুর্নীতি এবং অন্যান্য অভিযোগগুলোর কারণে তিনি বেশ আলোচনায় এসেছেন, এবং এই বিষয়গুলো নিয়ে অনেকের মধ্যেই, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি সহ ইমিগ্রেন্ট কমিউনিটির মধ্যে কিছুটা হলেও সংশত কাজ করছেই। এখন পর্যন্ত গ্রেসি ম্যানশন থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। সহকর্মী এহসান জুয়েল গ্রেসি ম্যানশন থেকে জানাচ্ছিলেন মেয়র এরিক অ্যাডামসের যে অনুষ্ঠান, রিসেপশন অনুষ্ঠান, সেখানকার সবশেষ তথ্য। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব, তবে একটি বিরতির সময় হয়ে গেছে। অতিথিরা সঙ্গেই থাকবেন, দর্শক আপনারাও সঙ্গেই থাকবেন। নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আলোচনায় যুক্ত আছেন প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন এবং প্রফেসর ডক্টর মোস্তফা সারওয়ার। দুজন অতিথিকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আমাদের সহকর্মীর বক্তব্য শুনছিলাম, সেখানকার সবশেষ তথ্য আমরা জানছিলাম। মেয়র এরিক অ্যাডামস আসলে ডেমোক্রেট থেকে অনেকটা বিচ্ছিন্ন, অনেক আগে থেকে আমরা একদম ফেডারেল নির্বাচন থেকেই দেখছিলাম। একেবারে সরাসরি রিপাবলিকানদের হয়ে তিনি না লড়াই করলেও নির্বাচনে তিনি যে ডোনাল্ড ট্রাম্পের অনেকটা ঘনিষ্ঠ, এবং ডোনাল্ড ট্রাম্প যখন কোনো কিছু চান তিনি যে সেটার জন্য শক্তি প্রয়োগ করেন, অর্থ প্রয়োগ করেন, সেটা তো আসলে আমরা দেখে আসছি। আপনার কাছে আসলে কি মনে হয় মেয়র এরিক অ্যাডামসের এই ডেমোক্রেট থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে বিষয়টি, এটি আসলে ডেমোক্রেটদের অভ্যন্তরীণ রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে, পাশাপাশি নিউ ইয়র্কের যে মেয়র নির্বাচন সেটিতে কি ধরনের প্রভাব ফেলবে? এখন আমরা যদি এরিক অ্যাডামসের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, স্ট্র্যাটেজিক্যালি এটা রাইট ডিসিশন, কারণ ডেমোক্রেটিক প্রাইমারিতে তার উত্তরানো তার খুব কঠিন, আর নিউ ইয়র্কের মতো জায়গায় রিপাবলিকান ব্যানারের নিচে দাঁড়ালে জয়লাভ করা কঠিন। তার একমাত্র অপশনই ইন্ডিপেন্ডেন্ট হওয়া। এবং এখানে আমি বলবো যে এটা ডেমোক্রেটিক থেকে আভ্যন্তরীণ ব্যাপার আমি বলতে চাই না, কারণ এরিক অ্যাডামস তার বিরুদ্ধে যে করাপশন চার্জগুলো ছিল সেটা যেভাবে করে ট্রাম্পের সাথে আঘাত করে সেগুলো থেকে উনি বেরিয়ে এসছেন। তো এটা আর কি, এটা অনেকটা আমি বলবো এটা উনার ব্যক্তিগত ব্যাপার। তবে এখন নিউ ইয়র্কে ইন্ডিপেন্ডেন্ট অবস্থায় জিতা খুবই কঠিন। তবে এটা হতে পারে যে এরিক অ্যাডামস এই মুহূর্তে মনে হয় মাত্র 11% আছে, তবে যদি ডেমোক্রেট ভোটটা 2 ভাগ হয়ে যায়
ডেমোক্র্যাট এবং ইন্ডিপেন্ডেন্টের পক্ষে, তাহলে রিপাবলিকান প্রার্থী হয়তো কোনো সুবিধা হতে পারে। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হিসাবে এরিক অ্যাডামসের আমি জেতার সম্ভাবনা আমার কাছে মনে হয় খুবই ক্ষীণ। তবে এই প্রসঙ্গে বলতে চাই যে যতগুলো রিসেন্টলি আপনার স্পেশাল ইলেকশন হয়েছে সেখানে কিন্তু ডেমোক্র্যাটদের অবস্থা অনেক ভালো, বিশেষ করে উইসকনসিনের আমরা যে জুডিশিয়ারি ইলেকশন দেখলাম। কাজে মিড টার্মে ডেমোক্র্যাটরা হয়তো অনেক ভালো করবে, কিন্তু সেটা তাদের ক্রেডিটের থেকে বেশি আমার কাছে মনে হয় যে এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে যে সমস্ত বিশৃঙ্খলা দেখা গিয়েছে সেটার বিরুদ্ধে মানুষ ভোট দিচ্ছে। জি, প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার, আপনার মন্তব্য শুনি। হ্যাঁ, আমি ডক্টর মোমেনের সঙ্গে আমি একমত, কারণ তার অন্য কোনো অল্টারনেটিভ নেই। কারণ সে তো ডেমোক্রেটিক প্রাইমারিতে ভালো করতে পারবে না, সে নমিনেশনটা পাচ্ছে না। তাহলে তারা কি, সে রাজনীতি করতে চায়, সেই করাপশনের সঙ্গে তার মানে যোগাযোগের ব্যাপারে যে কেক চলছিল, এটা মানে সাব জুডিস, আমি কমেন্ট করবো না, তবে এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। কিন্তু সে যে ক্ষমা পেল, অথবা মানে নট এ ফর্মাল ক্ষমা, কিন্তু কেসটাকে উইথড্র করে নিয়ে গেল জাস্টিস ডিপার্টমেন্ট, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা ওখানে সায় ছিল, তাই হয়েছে। এবং মানে বিনিময়ে আমরা দেখি যে এর আগে এরিক অ্যাডামস অনেক ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সহযোগিতা করেছে, বিশেষ করে যে যারা ইমিগ্র্যান্ট, ইলিগাল ইমিগ্র্যান্ট তথাকথিত, এদেরকে ধরার জন্য সে কিন্তু খুব মানে আর কি যে সমস্ত পদ্ধতি অ্যাপ্লাই করেছে সেটা কিন্তু নিউ ইয়র্কের ইতিহাসে খুব কম আমরা দেখেছি। কাজেই সে তার দিক থেকে সে ঠিকই করেছে, কিন্তু আমার ধারণা যে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে সে নিউ ইয়র্কে নির্বাচনে খুব একটা সুবিধা করতে পারবে না। আমার মনে হয় না যে ভবিষ্যতে সে সেকেন্ড টার্মে আবার নিউ ইয়র্কের মেয়র হবে, সেটা সুদূর পড়া হতো। জি, আমরা বিভিন্ন জরিপে দেখছি যে তার জনপ্রিয়তা কিংবা তার সমর্থন আসলে অনেকাংশে কমে আসছে। অসংখ্য ধন্যবাদ। আমি আন্তর্জাতিক প্রসঙ্গে আলোচনা করতে চাই, বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আসবো। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, ব্যাংককে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, এবং সেখানে বিমস্টেক যে সম্মেলন ছিল সেই সম্মেলনের ফাঁকে আসলে দুই নেতা কুশল বিনিময় করেছেন, এবং কিছু কিছু গণমাধ্যমে এসেছে যে কুশল বিনিময় ছাড়াও তাদের দুজনকে ঘনিষ্ঠভাবে আলোচনা করতে দেখা গেছে। যদিও অধ্যাপক ইউনূস বলছেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খুবই ভালো, কিন্তু বাস্তব চিত্র কিংবা গণমাধ্যম থেকে শুরু করে অন্যান্য বিষয়ে আমরা দেখছি যে দুই দেশের সম্পর্কের কিছুটা পতন কিন্তু হয়েছে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে। এই প্রথমবারের মতো দুই দেশ বৈঠকে বসতে যাচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে, কি বার্তা পেতে পারি আমরা? আমি তো কিছুটা পতন বলবো না, আমি বলবো যে আওয়ামী লীগ সরকারের পতনের পরে মানে ঐতিহাসিকভাবে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক যেরকম হয়েছে এত খারাপের আগে কখনো হয়নি। হ্যাঁ, কিন্তু মুশকিল হচ্ছে আমাদেরও যেমন ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী, তিন দিক থেকে ঘিরে আছে, বাংলাদেশও ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী। তো আমরা কেউই কাউকে বাদ দিয়ে চলতে পারবো না, এবং সবচেয়ে কাম্য হচ্ছে যে দুই দেশের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকুক, এবং কেউই কাউকে আপনার কারো উপর আপনার খবরদারি না করুক। হ্যাঁ, তো এখন মুশকিল হচ্ছে যে যেহেতু আমাদের গত যে সরকার ছিল সেই সরকারকে ভারত একদম মানে ভীষণভাবে সমর্থন করেছে এবং তাকে আশ্রয় দিয়েছে, এই সরকারের সাথে তারা ঠিক সম্পর্ক স্থাপন করতে তারা উৎসাহী ছিল না। আমরা জানি যে ডক্টর ইউনূসের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে অনেকবার চেষ্টা করা হয়েছে যে মোদির সাথে বৈঠক করার জন্য, কিন্তু ভারত এটাকে অনেকটা অ্যাভয়েড করে গেছে, কারণ তারা একটা অনেকটা কি বলবো মানে এমন একটা নাজুক অবস্থায়, বেকায়দা অবস্থা আছে। কিন্তু এটা বেশি দিন আপনার অ্যাভয়েড করা যাবে না, কারণ আমাদের দ্বিপাক্ষিক অনেকগুলো আপনার স্বার্থ আছে যেখানে আমাদের দুইটা দেশেরই এটা নিয়ে কথা বলতে হবে, এবং কেউ কাউকে আমরা বাদ দিয়ে আমরা চলতে পারবো না। এবং ইন্ডিয়ার তো বাংলাদেশের মানে অনেক ধরনের আমাদের চুক্তি আছে, সেই চুক্তিগুলো কি হবে, সেগুলো আবার সেগুলোকে মানে কি কি শর্ত আরোপ করা হবে,
কোনটাকে আপনার মানে আমরা মানে যেটা নিয়ে এগিয়ে যাব এবং কোনটাকে আমরা পজ করব, এগুলো নানা ধরনের জিনিস আছে। কাজে আমার কাছে মনে হয় যে এই যে দুই দেশের যে কথাবার্তা হচ্ছে, এটা একটা মানে পজিটিভ একটা দিক। এবং যে যাই হোক না কেন, অতীতে যাই হোক না কেন, মানে প্রতিবেশী তো আমরা কেউ বদল করতে পারবো না, না আমরা পারবো না ভারত পারবে। কাজে আমাদের দুই দেশের মধ্যে একটা সমঝোতা এবং একটা শান্তিপূর্ণ সহাবস্থান, এটা খুবই জরুরি দুই দেশের জন্য। প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার, ডক্টর মেহনাজ মোমেন যেটি বলছিলেন যে প্রতিবেশীর কথা বলছিলেন, এই বিষয়টি তো আসলে বারবার আলোচনায় উঠে আসে। আপনার কাছে কি মনে হয় যে সম্পর্কের পতন তো আসলে অনেক কিছুই হলো, অনেক কিছুরই আমরা উত্থান পতন দেখলাম, যেহেতু দুই দেশের নেতার মধ্যে একটি বৈঠক হতেই যাচ্ছে, সেই ক্ষেত্রে ভারত আসলে বাংলাদেশের সরকার কেন্দ্রিক রাজনীতির কথা চিন্তা করবে, নাকি বাংলাদেশ যে আমাদের প্রতিবেশী কেন্দ্রিক রাজনীতির কথা ভাববে? খুবই সুন্দর প্রশ্ন। যে মানে এটা কি সরকার ভিত্তিক নাকি বাংলাদেশ, মানে যে টোটাল বাংলাদেশ? আমি আশা করব যে ভারত মোটামুটি বুঝে ফেলেছে, কারণ আমি জানি যে ওখানে অনেক মানে পররাষ্ট্র নীতির সঙ্গে যারা জড়িত, দে আর ভেরি ইন্টেলিজেন্ট, এবং দীর্ঘকাল একটা ডেমোক্রেটিক ট্র্যাডিশন রয়েছে ভারতের। কাজে ভারত নিজের স্বার্থে মানে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের উন্নয়ন করতে হবে, এবং সেজন্য একমাত্র পথ হলো যে নট এ পার্টি ওরিয়েন্টেড ফরেন পলিসি। আমার যেন মনে হয় যে এটা তারা বুঝতে পেরেছে। এর আগের সমস্যাটা ছিল যে মানে এর আগের সরকার, স্বৈরতান্ত্রিক সরকার, যে নাকি নতজানুতার ছিল পররাষ্ট্রনীতি, এবং ভারত তার সুযোগ নিয়েছে। কিন্তু আমরা ভারতের সঙ্গে যে বর্তমান সরকার, মনে হচ্ছে ডক্টর ইউনূসের যে সমস্ত আমি স্টেটমেন্ট শুনেছি, তার যে বিবৃতি শুনেছি, তাতে মনে হচ্ছে যে উনি কোনো ঝগড়া বিবাদে যেতে চাচ্ছেন না। উনি চাচ্ছেন একটা শান্তিপ্রিয় সুসম্পর্ক বজায় রাখা, কিন্তু আমাদের যেগুলো সঠিক হিস্সা, সেগুলোকে উনি নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যেমন ধরুন, মানে ওনার যদিও টেনিউর খুব কম, নির্বাচন হয়ে গেলে তো উনি চলে যাবেন, কিন্তু এর মধ্যে উনি যদি কিছুটা পারেন যে নদী, যে সমস্ত নদী দুই দেশ থেকে প্রবাহিত হয় এবং পরবর্তী পর্যায়ে এরা বঙ্গোপসাগরে এসে পড়ে আমাদের ভেতর থেকে, সেই সমস্ত নদীগুলো যে পানি বন্ধ, এ ব্যাপারে যদি একটা সঠিক উনি করতে পারেন নির্বাচনের আগে, ওনার যাওয়ার আগে, তাহলে সেটা কিন্তু বাংলাদেশের জন্য দারুণ মঙ্গল হবে। এবং আরো একটা, যেমন যে ট্রানজিট, যে আমরা তো অলরেডি একটা রেলওয়ে প্যাক করা হয়েছে হাসিনার গভর্নমেন্টের একদম শেষ দিকে এসে, আমরা একটা যদি মানে একটা সম্পূরক যদি করা যেত, যে যাওয়া যেত, যেমন ধরুন আমাদের লালমনিরহাট এবং ওই যে উত্তরের ওই জেলাগুলো থেকে যদি সরাসরি নেপাল এবং ভুটানে যাওয়ার যদি ট্রানজিট বাংলাদেশ পায়, তাহলে আমার তো মনে হয় যে অযথা ভারতের সঙ্গে একটা ঝগড়া বিবাদ না করে, বরং যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছেন, যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে দুদেশের যে সমস্ত বর্তমানের মিসআন্ডারস্ট্যান্ডিং গুলোকে দূর করা। তবে একটা জিনিস আমাদের বুঝতে হবে, যে পশ্চিম বাংলার যে বিভিন্ন মিডিয়া, তারা কিন্তু খুব দারুণ, মানে কঠোর ভাষায়, খুব অ্যাগ্রেসিভলি, মোটামুটি আজে বাজে একদম ইয়ালো জার্নালিজমের মানে চরম, এই যে সমস্ত মানে ওদের ব্লগার্সরা আছে, টেলিভিশন স্টেশন গুলো আছে, এমনকি ওদের যে ভালো পত্রিকাগুলোতে আমি দেখেছি যে নিউজের উপরে ওরা এমফাসাইজ করছে, ছাপাচ্ছে, সেগুলো আমার কাছে মনে হচ্ছে যে মানে মোটামুটি বর্ডার লাইন ইয়ালো জার্নালিজম থেকে একদম ফুল লেভেল ইয়ালো জার্নালিজম। এটার একটা কারণ আছে, অবশ্য আমাদের বুঝতে হবে যে ওখানে এই যাদের কথা আমরা শুনছি এবং শুনে আমাদের মন খারাপ হয়ে যাচ্ছে, আমরা উত্তেজিত হচ্ছি, এদের উদ্দেশ্যটা, এদের হলো 2026-এর পশ্চিম বাংলার নির্বাচন। ওই নির্বাচনে ওরা বিজেপি ওখানে ক্ষমতা দখল করার প্রচেষ্টা, তো ওখানে তো তৃণমূল ইজ ভেরি স্ট্রং। কাজে একটাই মাত্র পথ, যদি মানে কমিউনাল একটা সেন্টিমেন্ট তৈরি করা, বাংলাদেশের লোকদের বিরুদ্ধে একটা পরিস্থিতি তৈরি করা, এইসব করে যদি রিক্রুটমেন্ট করে
ওই 2026 এর নির্বাচনে জয়লাভ করা যায়। সেই জন্যই ওরা এই সমস্ত করছে। ওরা নিজেরাও জানে যে ওদের যে, আপনারা লক্ষ্য করবে যে ওরা প্রেডিকশন করছে যে এত তারিখ এটা হচ্ছে, হ্যাঁ, ওই সেনাবাহিনী এটা করবে, ওই দিনে হাসিনা এসে ঢুকে যাবে, এই যে কন্টিনিউয়াস ফোরকাস্ট করছে, এবং এই ফোরকাস্ট গুলো প্রতিনিয়ত এটা মানে ফালতু হিসেবে প্রমাণ হচ্ছে, কিন্তু তা ওরা করে যাচ্ছে। মানে আমার মনে হয় যে লজ্জা শরমে, মানে আমি ইয়েলো জার্নালিজম আগে দেখেছি, কিন্তু এই যে লজ্জা বিবর্জিত এমনি একটা ইয়েলো জার্নালিজম, এটা একটা এন্টারটেনমেন্টের পার্ট। আপনি দেখবেন যে ওদের মধ্যে একজন আছে, সে দৌড়ে যায়, তারপর একটা লাভ দেয়, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, মানে এমন ক্যারিকেচার করে মনে হয় যেন একটা ক্লাব। এটা তাদের হচ্ছে। কিন্তু আমি বাংলাদেশিদের প্রতি আমার মানে অনুরোধ যে এগুলোকে আপনারা কেয়ার করবেন, এগুলো অতি ফালতু, আজে বাজে, কিন্তু দেখতে হবে যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে কি সম্পর্ক, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমার দারুণ বিশ্বাস, উনি যেটা করবেন সেটা আমার মনে হয় অপটিমালি সেটাই হবে ভালো। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, একটু ছোট্ট করে আপনার কাছ থেকে একটা পর্যালোচনা শুনবো। ডক্টর মোস্তফা সরওয়ার যেটি বলছিলেন ওটি সূত্র ধরে যে 5ই আগস্টের পর বাংলাদেশ এবং ভারতের দুই দেশের যে কূটনৈতিক কার্যক্রম, সেই জায়গায় আমরা যতটা না উত্থান পতন দেখেছি, কিন্তু আগুনে ঘি ঢেলেছে উনি যেটি বলছিল যে অনেক গণমাধ্যম, এই গণমাধ্যমগুলোতে একটি নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করে, কিংবা সাংবাদিকতার হিসেবে যদি আমরা ধরি, তারা তো সাংবাদিকতার কোনো এথিক্স মেনটেন করে না, যেহেতু তারা নির্দিষ্ট একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করছে। এগুলোকে আসলে আমরা কতটা গুরুত্ব, মানে বাংলাদেশ এটাকে আসলে কতটা গুরুত্বের সাথে নিবে? বাংলাদেশে মানে দুঃখজনক ভাবে এটাকে খুবই গুরুত্বের সাথে নেওয়া হচ্ছে। প্রতিটা জিনিসে আমরা একটা রিয়াকশন দেখছি, প্রতিক্রিয়া দেখছি, এবং এটা কোনো শুভ লক্ষণ না। এবং আমরা জানি যে এখানে বিভিন্ন কারণে, ডোমেস্টিক কারণে, ইন্টারন্যাশনাল কারণে, আইডিওলজিক্যাল কারণে ইন্ডিয়া থেকে এই ধরনের আপনার অপপ্রচার হচ্ছে, এবং আমরা এটা অবহিত আছি। কাজে আমাদের কোনো কারণই নাই যে এই সমস্ত ফাঁদে পা দেয়। কিন্তু আমরা দেখেছি ওরা যেভাবে করে আপনার একটা ন্যারেটিভ তৈরি করতে চায় বাংলাদেশের, ওরা মানুষকে উত্তেজিত করে সেই ন্যারেটিভ তৈরি অনেক ক্ষেত্রেই করতে পেরেছে। এখনো মানুষ একটু সচেতন হচ্ছে, হয়তো পারছে না, কিন্তু এইসব ক্ষেত্রে আর কি আমি বলবো এই দায়িত্বটা আমাদের দেশের জনগণকেই নিতে হবে। ও ভারত থেকে বা যেখান থেকেই হোক, যত অপপ্রচারই হোক, সে অপপ্রচারকে আপনার সত্যি প্রমাণ করা যাবে না, সেটাতে রিয়াক্ট করা যাবে না। কারণ আমরা এমন একটা সময়, এই সময়টা যদি আমরা কাজে না লাগাতে পারি, তাহলে আমাদের দেশের অলরেডি 50 বছর চলে গেছে, সামনে আর কোনো শুভ কোনো কিছু হবে না। কারণ আমাদের যে সংস্কারটা প্রয়োজন, সেটা শুধু কোনো ব্যক্তির, দলের না, সেটা পুরো ইনস্টিটিউশনের, পুরো কালচারের সংস্কার প্রয়োজন। এটা একটা অনেক বড় জিনিস, কতটুকু হবে আমি জানি না, শুরুটাও যদি করা যায়, হ্যাঁ। এবং এইটার জন্য আমাদের একটা শান্তিপূর্ণ, একটা স্থিতিশীল একটা সময়, মানুষ, এগুলো দরকার। কাজে এই সমস্ত যে কোনো উস্কানি, সেখান থেকে আপনার সেটা শুনে সেখান থেকে সেটা প্রতিবাদ করা উচিত। আমরা অবশ্যই প্রতিবাদ করবো যে এটা তো সত্যি না, কিন্তু সেইটাতে সেই ফাঁদে পা দিয়ে সেই কাজটি করা একেবারেই উচিত। জি, প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার, একদম শেষ পর্যায়ে 30 সেকেন্ডে যদি আপনি কিছু যুক্ত করতে চান। হ্যাঁ, আমরা যদি ওই সমস্ত যে মিডিয়া সম্পর্কে আপনি বললেন, ওদের কথা যদি বিশ্বাস করতে হয়, তাহলে চিন্তা করে দেখুন, এই 7 মাসে আমার মনে হয় কমপক্ষে 20 বার গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গিয়েছে। প্রপাগান্ডাকে শুনতে হয় অ্যাবসলিউটলি, মানে ইয়েলো জার্নালিজম আমি আগে অনেক জায়গায় শুনেছি, কিন্তু আমি রিপিট করছি, ওরা মনে হয় বিশ্ব রেকর্ড ভঙ্গ করে ফেলেছে। তবে কি, আমি কিন্তু দেখি কিন্তু আমি উত্তেজিত হইনি, আমি মানে এন্টারটেনমেন্ট হিসেবে, ওই যে একটা দৌড় দেয়, লাভ দেয়, হ্যাঁ, নিউজের মধ্যে একটা লাভ দেয়, একটা এন্টারটেনমেন্ট হিসেবে আমি এগুলোকে ব্যবহার করি, কিন্তু এগুলোর মূল্য একদম জিরো। এতে আমাদের উত্তেজিত হওয়ার প্রয়োজন নেই। আমি ডক্টর মেহনাজ মোমেনের সঙ্গে আমি অ্যাবসলিউটলি একমত যে আমরা ওদের চেয়ে অনেক বেশি ম্যাচিওর। জি, প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার, প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, দুজন অতিথিকে অসংখ্য ধন্যবাদ, আজকে আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। TVN 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সব সময়। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।